নামাজের মধ্যে মনোযোগ বৃদ্ধি, বেপর্দা মহিলা থেকে নিজেকে হেফাজত। বেটা এটা আর একটা বেদি আপনাদের, চোখ হইল আমার, আগে আপনি আপনারটা হেফাজত করেন। পর্দা বেপর্দা এগুলা বলিয়েন না। আল্লাহ কোরআনের যে আয়াতে আমাদের বোনদেরকে পর্দা করতে বলেছেন, তার আগের আয়াতে আপনার চোখকে নিচে রাখতে বলেছেন। আপনারা বোধহয় বুঝেন নাই, যে আয়াতে আমার মা বোনদেরকে পর্দা করতে বলেছেন, সেই আয়াতের আগের আয়াতে আপনাকে গদ্দুল বাসার করতে বলেছেন, টু লোয়ার ইউর গেইজ, দৃষ্টিশক্তি অবনমিত রাখা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে অফকোর্স পর্দা বলতে, যেমন ইংল্যান্ড আমেরিকাতে এখন স্কুলের মধ্যে ওরা একটা প্রস্তাব আনতে চাচ্ছে, ইভেন ইংল্যান্ডের মধ্যে বেশি, আমেরিকার মধ্যে আরও সময় লাগবে, যে আমরা একটা শালীন পোশাক, বুঝতে পেরেছেন, একটা সিটিংয়ের মধ্যে আমিও ছিলাম, তা আমি শুধু বলছি যেটাকে আপনি শালীন বলছেন আমাদের ধর্মে আমরা সেটাকে কি বলি, পর্দা বলি। পর্দা মানি শালীনতা, পর্দা মানি শালীনতা। যেমন আমরা যখন প্যান্ট শার্ট ইন করে দেই, আমরা হয়তো সোসাইটির মধ্যে গ্রহণ করেছে বিদায় গ্রহণ করি, অনেক সময় শার্টকে যখন আপনি প্যান্টে ইন করে দেবেন, আপনি কি শালীন থাকেন? শালীন থাকেন না। কিন্তু সোসাইটি সেটাকে মেনে নিয়েছে, যেভাবে গন্ধ শুটকিকে খাওয়া মেনে নিয়েছে। এই যে শুটকি রান্না করলে, আপনি ইংল্যান্ডের ঘরে যদি শুটকি রান্না করেন, পুলিশ আসবে। আমি আপনাদেরকে বাস্তব বলতেছি, পুলিশ আসছে। আপনি ইচা শুটকি দিয়ে আলু রান্না করতেছেন, পুলিশ আসছে। আমি তখন পুলিশে কাজ করি, তো ভদ্রলোক যে আসছে সে আমাকে বলতেছে, সাহেব এটা বলে তোমাদের বাঙালি, তুমি এটা আসতে পারবা? তো আমি অনেক দূর গাড়ি চালাই গেছি, আমাকে বলতেছে, সে এটা বুঝতে পারতেছে না এত গন্ধযুক্ত জিনিস মানুষ খায় কেমনে। এখন তারা এনশোর করতে পারতেছে না যে এটা কোনো অ্যাডিকশন কিছু না, এটা জাস্ট আমাদের লোকাল ফুড, আমরা খাই। পুলিশের প্রশ্ন হচ্ছে, দিস ইজ সাচ ডিসগাস্টিং স্মেল, হাউ ইউ গোনা কনজিউম ইট? তোমাকে তো হসপিটাল নিয়ে যেতে হবে, ঠিক আছে? তা আমি অনেক কষ্ট করে তাকে গিয়ে বুঝাই সুজাই বলছি, বেটা এটারে শুটকি বলে, ড্রাই ফিশ। তো ফিশ ড্রাই করলে স্বাভাবিকভাবে একটা গন্ধ বের হয়, কিন্তু এটা রান্না করে খেতে একটু টেস্ট লাগে, স্বাদ লাগে, যেভাবে তোমরা অনেক জিনিস খাও না। তা আমি তারে বুঝাইছি, তোমরা যে টোনা ফিশ খাও, টোনা ফিশ, সমুদ্রের টোনা ফিশ লবণ ঢেলে খেয়ে ফেলো, এটা তুমি আমার 1 কোটি টাকা দিলে আমি খাবো না, কারণ আমার কাছে এটা ডিসগাস্টিং জিনিস। কাঁচা ফিশ কেমন তুমি খাই ফেলো, এক থু। আমিও বলতেছি, সেও বলতেছে এক থু, আমি বলছি, আমিও বলি এক থু। তো আমাদের বাংলাদেশের মধ্যে, ইন্ডিয়ার মধ্যে, শ্রীলঙ্কার মধ্যে, কোরিয়ার মধ্যে, তুমি বাংলাদেশি বলতেছো কেন বেটা? পৃথিবীর কত জেনারেশন তুমি বাইর করো গুগল থেকে, কত মানুষ ড্রাই ফিশ খায়, এগুলো সব গন্ধযুক্ত ফিশ, আর বাকিগুলা বললাম না। তাহলে আমাদের মা বোনদেরকেও বুঝতে হবে। আমি আগে আপনারটা বলে ফেলি বেটা। প্রথমে দেখেন, এই যে আপনি দৃষ্টি অবনত রাখা, জবানকে হেফাজত করা, কানকে হেফাজত করা, এটা হচ্ছে আপনার সেন্স অফ পারসেপশন। এটার কন্ট্রোল সেন্টার কিন্তু ব্রেইন না, এটার কন্ট্রোল সেন্টার হচ্ছে কলব বাতেন, যেটা ডিসিপ্লিনের কথা আমি আপনাদেরকে বলতেছি। যতক্ষণ আপনি কন্ট্রোল সেন্টার থেকে চেষ্টা না করবেন, ততক্ষণ পর্যন্ত এগুলো কন্ট্রোল হবে না। আর এই কন্ট্রোল সেন্টারটাকে ডিসিপ্লিন শিখায় খানেকা। এখন তো বেটা আপনি বলতেছেন খানেকাতে যাওয়া বেদাত, আপনি দিনকে তো অর্ধেক শিখতেছেন, আপনি তিলাওয়াতকে মনে করতেছেন দিন। যারা তিলাওয়াতকে দিন মনে করে, ওরা তিলাওয়াতে দিন শেষ। আর কেউ মনে করে মাসলা মাসাইল শিকার নাম দিন, ওদেরকে জিজ্ঞেস করেন, সে আমাকে উল্টা মাসলা মাসাইল শিক্ষা দিতে পারবে, এটা অনেক বড় জ্ঞান নিঃসন্দেহে। কিন্তু আরেকটা দিন আছে, সেটা হচ্ছে হাউ টু কন্ট্রোল ইয়োর সেলফ, হাউ টু ডিসিপ্লিন ইয়োর সেলফ, যেটাকে ইমাম গাজালি ফিকহে আকবর বলেছেন। সবচেয়ে বড় ফিক, আপনার চরিত্রের গঠন হয় আপনার কলব বাতেনের ডিসিপ্লিন দিয়ে, আপনার মধ্যে আদব আসে ডিসিপ্লিন দিয়ে, চোখের আদব আসে ডিসিপ্লিন দিয়ে। এটা কোনো ল্যানেজের কাজ না, এটা কোনো জায়গায় গিয়ে শিখা যায় না, এটা একজন আদবওয়ালা মানুষের সুহবতে বসতে হয়, আদবওয়ালা মানুষের সুহবতে বসতে হয়। আমি এই এক্সাম্পল সব জায়গায় দেই, আপনাদেরকেও দিচ্ছি। একটা মজলিস হচ্ছে, সেই মজলিসের কোনার মধ্যে একজন দরবেশ টাইপের লোক বসা, স্বাভাবিকভাবে এদের কাপড় চোপড়ে স্মার্ট না। আমরা যারা একটু সুন্দর গুছিয়ে দুই একটা টুস্টার ইংরেজি বলে কথা বলি, আপনারা চেয়ার আমাদেরকে দিয়ে দেন, আমরাও বসে যাই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে। কিন্তু বেটা এই টুকটাক কথা বলে, এটার নাম জ্ঞান না। জ্ঞান আলাদা একটা জিনিস। ভদ্রলোক কোনায় বসে আছে, তো উনি জিজ্ঞেস করতেছেন, এই আপনার প্রশ্ন যেরকম সেরকম,
বলেন তো দেখি হুজুর, তাকুয়া অর্জন করব কি করে? আমি তাকুয়া কাকে বলে সেটা জানতে চাচ্ছি না, তাকুয়া অর্জন কিভাবে করে সেটা জানতে চাচ্ছি। এখন ওখানে বিভিন্ন উলামায়ে কেরাম বসা, সবাই বলতেছেন যে এটা তো আমাদের বিষয় না। যিনি কেরাত পড়েন উনি কেরাতের আকারে বলছেন এটা তাকওয়া কফ, যিনি অর্থ বলবেন উনি মুফাসসিরিনে কেরামের তাফসীরগুলো পড়ে শোনাইছেন। বেচারা বলতেছেন এগুলা তো আমার কনসার্ন না, আমার কনসার্ন হচ্ছে হাউ টু অ্যাচিভ দি স্টেট অফ মাইন্ড ইন হুইচ তাকওয়া ক্যান রিসাইড। অথবা তাকওয়া হচ্ছে একটা স্টেট অফ মাইন্ড যেটা আপনার মধ্যে প্রতিষ্ঠিত হলে আপনার পঞ্চ ইন্দ্রিয় কন্ট্রোলড হয়ে যায়। তো উনি যখন ডিসহার্টন হয়ে চলে যাচ্ছেন, দরবেশ সাহেব বলতেছে বেটা এদিকে আসেন, কি জানতে চান? হুজুর আমি তাকুয়া কেমনে অর্জিত হয় সেটা জানতে চাই। এটা তো আমি তোমাকে প্রশ্নের উত্তর দিয়ে বুঝাতে পারবো না, তুমি আমার সাথে যেতে হবে। কোথায়? তোমার তো উত্তর দরকার। জি, তাইলে তুমি আমি যেভাবে বলবো সেভাবে করতে হবে। নিয়ে গেলেন ওনার ছোট্ট খানেকা শরীফের মধ্যে, মানুষ আসা যাওয়া করে। বেটা আগামী 7 দিন আমার দরবারে যারা আসে তাদের জুতা ঠিক করবা। বেচারা দুঃখে পড়ে গেছে, না মানুষ কি বলবে, আমি জুতা ঠিক করতে থাকবো? হায় হায়। তো জুতা ঠিক করতে কেন দিছে জানেন? ভিতরের বড় রোগের নাম হচ্ছে আনা, আমি। আমাদের এই সোসাইটি হচ্ছে আনা বেস সোসাইটি। ডু ইউ নো হু অ্যাম আই? সবাই বলি আমরা এটা। চুপ করে শুনেছেন, জুতা ঠিক করতেছেন, মানুষজন আসতেছে, দরবেশ সাহেবের সাথে বসতেছে, ভিতরে তো পজিটিভ এনার্জি আছে, এটাকে আমরা সোহবা বলি, সোহবা। 7-8 দিন যাওয়ার পরে বলতেছে বেটা এবার ওরা যে টয়লেট ইউজ করে সেই টয়লেট পরিষ্কার করবা। এই 2 কাজের মাধ্যমে তার ভিতরের আনার যে একটা ব্যবহার সেটা ড্রপ ডাউন করেছে। সুগার একেবারে লেভেলের মধ্যে চলে এসেছে। সুগার থাকলে মানুষের শরীর, এটাকে ধ্বজভাঙ্গা রোগ বলে। মানুষের শরীরের বিউটি নষ্ট হয়ে যায়, হ্যান্ডসামনেস নষ্ট হয়ে যায়। যখন সুগার ব্যালেন্সে চলে এসেছে তখন একদিন বলতেছে কালকে থেকে তুমি রাতের 2টায় আমাকে অজুর পানি দিবা। হায় হায়। 2 সপ্তাহ হুজুরের সাথে তাহাজ্জুদ, সোহবা, খিদমা। কয়টা হয়েছে? খিদমতে খালক, মানুষের খিদমা। এরপরে ইবাদতে ইলাহি, এরপরে আদব মা শেখ, শেখের সাথে আদব, শেখের সাথে থাকা, সব কিছু একসাথে হয়েছে। মাস 1.5, 2, 3 পরে জিজ্ঞেস করতেছে বেটা তোমার প্রশ্নটা এবার করো। হুজুর আমার কোনো প্রশ্ন নাই, আই হ্যাভ নো কোয়েশ্চেন। কিছু প্রশ্নের উত্তর সরাসরি দেওয়া যায় না, থাকতে হয়। একসাথে থাকলে তখন আপনি অটোমেটিক ইনজেকশন কিভাবে দেয়, হার্টলেস ইনজেকশন, সারাদিন কিতাব পড়েও আপনি শিখতে পারবেন না। ডাক্তারের চেয়ে নার্সের ইনজেকশন দারুণ, কারণ ডাক্তার এটাতে ইউজ টু না, নার্স এটাতে ইউজ টু। এটা শেখানো যায় না বই পড়ে। সেই জন্য ডাক্তারদেরকে ইন্টার্নি করতে হয়, আরও ডিগ্রি করতে হয়, প্র্যাকটিক্যাল লাইফে আসতে হয়। বই পড়ে শেখা এক জিনিস, প্র্যাকটিক্যাল লাইফে এসে ডাক্তাররাও সুহবতে থাকে না। ডাক্তাররা যখন ইন্টার্নি করেন, কার সুহবতে ইন্টার্নি করেন? সব জায়গার মধ্যে সোহবত আছে। সোহবত বাদে আপনি আপনার ফিল্ডে মাস্টার হতে পারবেন না। আমার মনে হয় এটা এতটুকুনের মধ্যে যথেষ্ট।